সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ যে পরমাণু শক্তির দেশ হয়ে উঠল তা অবশ্যই শান্তির জন্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রিঅ্যাক্টর ভেসেল স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কোনো কিছু করতে গেলেই তা নিয়ে বিরূপ সমালোচনা শুরু করে দেওয়া হয়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। পরমাণু শক্তি রূপান্তরের যে স্বপ্নের শুরুটা হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে, তা বাস্তবায়নে রূপপুরে স্থাপন করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র চালুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি, যাকে বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড বলা হয়। রাশিয়ান ফেডারেশনের সহায়তায় বিদ্যুৎ উৎপাদনের প্রধান অনুষঙ্গ রিঅ্যাক্টর ভেসেল স্থাপন করা হলো ইউনিট 1-এ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে রূপপুরে এ অনুষ্ঠানে যুক্ত হন। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ আজকে আমি বলবো আমরা সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শান্তির জন্য। সঞ্চালন লাইন নির্মাণের কাজও শুরু করে দিয়েছি। কাজে আমরা 2023 সালের মধ্যে আশা করি যে আমাদের এই বিদ্যুৎ সরবরাহ, বা 2024 সালে আমাদের দ্বিতীয় ইউনিট শুরু হয়ে যাবে। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি, যদি আমাদের এখানে আসলে খুব শক্ত মাটিওয়ালা জায়গা পাওয়া খুবই কঠিন দক্ষিণাঞ্চলে। তারপরেও বিভিন্ন দ্বীপ, বিভিন্ন জায়গায় আমরা সার্ভে করছি যে আমাদের আরেকটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। সেখানে যদি আমরা আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি, তো বিদ্যুতের জন্য আর কোনো অসুবিধা আমাদের হবে না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকে না জেনেই সমালোচনা করে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা এটা করার সময় এটা নিরাপত্তা এবং এর বর্জ্য ব্যবস্থাপনা, কারণ বাংলাদেশ ঘনবসতিপূর্ণ, এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়। কাজে আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে এর বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। পাশাপাশি পরিবেশ দূষণ যাতে না হয়, কারণ আসলে নিউক্লিয়ার পাওয়ারে কখনো পরিবেশ দূষণ হয় না। আর এখন সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আর আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয় যে নানাভাবে নানাজনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টকশোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর পর এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভেসেল বা চুল্লি পাত্র স্থাপনের মধ্য দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা শেষ হলো। 2023 সালে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাবনা থেকে হাবিবুর রহমানের ভিডিও চিত্রে রফিকুল বাশারের রিপোর্ট। প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে রূপপুরে স্থাপন করা হলো পরমাণু চুল্লিপাত্র। চুল্লিপাত্রে থাকবে বিদ্যুৎ কেন্দ্রের শক্তি উৎপাদনের মূল জ্বালানি। এখান থেকে শক্তি উৎপন্ন হয়ে ঘুরবে বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন। এটি ছিল একটি জটিল প্রক্রিয়া। কারিগরি এবং রেগুলেটরি যে রিকোয়ারমেন্টস সবগুলি প্রতিপালন সাপেক্ষে এই কনস্ট্রাকশন আমাদের করতে হচ্ছে। পাশ কনক্রিট পোরিং ইউনিট 1-এর এই স্থাপনের মধ্য দিয়ে আমাদের নিউক্লিয়ার কনস্ট্রাকশনের ক্লাবে আমরা পদার্পণ করেছি। রাশিয়ার VVR 1200 মডেলের এই বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা রোধে 5 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ফুকুশিমার মতো ঘটনাও ঘটে, তাইলেও কিন্তু এটা গ্যাস বেরিয়ে যাবে না এবং ওখানেই ওটা অ্যারেস্টেড হয়ে যাবে। তো এ থেকে সব কিছু মিলিয়ে আপনারা আমাদের যেখানে প্রয়োজন সেখানে যদি ইভেন অর্থও লাগে, তাইলেও কিন্তু আমরা মানুষের সিকিউরিটি সেফটির ব্যাপারটাই করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সকল নিরাপত্তা নিশ্চিত করেই এগিয়ে চলেছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাজ। 2041 সালে বাংলাদেশ যে উন্নত বিশ্বের কাতারে পৌঁছবে, এটি তারই একটি অংশ। এই বিদ্যুৎ কেন্দ্র চালুর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি নতুন দিগন্তে পৌঁছবে, এমনই আশা সকলের। পাবনা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। মাদক রাখার অভিযোগে র্যাবের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণিকে অভিযুক্ত করে সিআইডির দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। ওই মামলায় নতুন করে জামিন পেয়েছেন পরিমণি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।
বনানীর বাসা থেকে গ্রেপ্তারের সময় মদ, এলএসডি ও আইস জব্দ করে মাদক আইনে পরিমণির বিরুদ্ধে মামলা দায়ের করে এলিট ফোর্স র্যাব। ওই মামলায় রিমান্ড ও কারাবাসের 1 মাস পর জামিনে মুক্তি পান পরিমণি। শর্ত ছিল জামিনের মেয়াদ হবে পুলিশ রিপোর্ট পর্যন্ত। পরিমণিকে অভিযুক্ত করে সিআইডি চার্জশিট দেওয়ার পর নতুন করে জামিন নিতে আদালতে আসতে হয় পরিমণিকে। যেহেতু এটা মাদকের মামলা, তার কাছ থেকে প্রায় 18.5 লিটার মদ এবং তার কাছে 4 গ্রাম আইস এবং এলএসডি পাওয়া গেছে। অতএব একটা ভয়ঙ্কর ধরনের মাদক। আমরা এই জামিনের আমরা বিরোধিতা করেছি, কারণ এই ধরনের মামলায় অন্যান্য আসামিরা কিন্তু তারা জামিন পায় না। স্থানীয় একজন জিম্মাদার এবং 50,000 টাকার বন্ড, এই শর্তে ওনাকে জামিন দিয়েছে। জামিনটা স্থায়ী জামিন। একটা সময় আদালতে এসেও সেখানে আসামি উপস্থিত ছিল না এবং সেখানে কোনো তাকে যে ফ্রেশ জামিন নিতে হবে সে কোনো জামিনের দরখাস্ত ছিল না। সেটা আদালতকে আমি এটা বলেছি, এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। এটা আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী এবং তারা এটা আদালতকে তারা একটা অপমাননার সামিল আমি বলে মনে করি। 11টার মধ্যে কোর্টে চলে আসে, তখন এত ভিড় হয় যে তার পক্ষে এজলাসেও বসা সম্ভব হয় না। পরে আমরা গারদে বসি। উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে। জামিন শুনানি শেষে হঠাৎই কিছুটা অসুস্থ হয়ে পড়লে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আদালত ত্যাগ করেন পরিমণি। জামিনে মুক্ত হওয়ায় মামলার রায় পর্যন্ত অভিনয়সহ দৈনন্দিন কার্যক্রম ও চলাচলে পরিমণির আর কোনো বাধা থাকল না। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেও কোনো সাংবাদিককে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রাজধানীতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি বলেছেন, রাষ্ট্রপতির তত্ত্বাবধানে সার্চ কমিটির মাধ্যমে এবারের নির্বাচন কমিশন গঠন করা হবে। 15ই আগস্টের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে কমিশন গঠনের কাজ শুরু হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। পরাগ আসিমের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানের এবারের অতিথি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার আগে আইন ও বিচার অঙ্গনে সরকারের নানা সফলতার বর্ণনা দেন তিনি। আইনমন্ত্রীর কাছে প্রথম প্রশ্ন ছিল 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড বিষয়ে কমিশন গঠন নিয়ে। যারা এই ষড়যন্ত্রের সাথে ছিলেন, নেপথ্যের যারা কুশীলব, তাদেরকে এই নতুন প্রজন্ম, আজকের প্রজন্ম এবং ভবিষ্যতের প্রজন্মের কাছে তাদের নাম উন্মোচিত করে দেওয়া বোধহয় সকলের দায়িত্ব। সেই কথা বিবেচনা করে আমরা কিন্তু একটা কমিশন করার সিদ্ধান্ত নিয়েছি। সবচেয়ে ড্রাফট এইগুলি রেডি করা কিন্তু শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী। 15ই ফেব্রুয়ারি ওনাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেই কারণেই আমি বলেছি যে এই সময়ের মধ্যে করা সম্ভব নয়। এইবার এই সার্চ কমিটি, হয়তোবা সার্চ কমিটির যে গেজেট এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া, মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেও অহেতুক কোনো সাংবাদিককে গ্রেফতার করা হবে না। এখন কিন্তু আপনারা দেখবেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায়, বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে যখন এই মামলা হয়, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয় না। প্রসিকিউশনকে আমার বলা আছে যে ডিএসএ মামলায় যেন সাংবাদিকদের শুধু হয়রানি করার জন্য যেন প্রথমেই গ্রেফতার না করা হয়। আইনমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির বিষয়টি সরকারের হাতে নয়, উচ্চ আদালতে অপেক্ষমান আছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। চিরশয়নে শায়িত হয়েছেন শিশু সাহিত্যিক, সংগঠক, সাংবাদিক রফিকুল হক দাদুভাই। বাংলা একাডেমি, যুগান্তর কার্যালয় ও বাসাবোতে জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। রোববার সকালে 84 বছর বয়সে মারা যান তিনি। দাদুভাইয়ের কাজ বাঁচিয়ে রাখতে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ও 21 পদক দেওয়ার দাবি জানিয়েছেন চাঁদেরহাটের সংগঠকরা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 4 যুগ আগে চাঁদেরহাট প্রতিষ্ঠা করে শিশু কিশোরদের বিকাশে নতুন মাত্রা আনেন রফিকুল হক, যার মাধ্যমে দেশ জুড়ে দাদুভাই নামে ঈর্ষণীয় জনপ্রিয়তা পান এই শিশু সাহিত্যিক। তার অনুরাগীদের অনেকেই শিল্প, সাহিত্য, সাংবাদিকতায় নিজস্ব জায়গা করে নিয়েছেন। যুগান্তরের সাহিত্য সম্পাদক ছাড়াও তিনি কাজ করেছেন একাধিক সংবাদপত্রে। কর্মপ্রাণ দাদুভাইয়ের পথচলা থামল 84 বছর বয়সে। অনেকের সংগঠক আসবে শিশুদের, কিন্তু দাদুর মতো এত বড় সংগঠক
আমার মনে আর আসে কিনা। অন্য কোনো লেখককে শিশুদেরকে নিয়ে কৈশোর বয়সে যে সাহিত্য চর্চার জন্য যারা লেখেন, তো এরকমভাবে বিস্তৃতভাবে লিখতে আমি কখনো দেখিনি। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। দাদুভাইকে যেন মরণোত্তর 21 পদকটা দেওয়া হয়, এটা আমাদের চাঁদেরহাটের পক্ষ থেকে আমাদের সবার কাছে একটা দাবি। রফিকুল হক দাদু ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক, ফটোগ্রাফি ও বীর মুক্তিযোদ্ধা সমীর কুশারী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চিত্রগ্রাহক হিসেবে তিনি বাংলাদেশ টেলিভিশন, দেশ টিভি সহ বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। সমীর কুশারীর মৃত্যুতে এই পেশায় দেশ একজন দক্ষ শিক্ষককে হারিয়েছেন বলেছেন বিশিষ্টজনেরা। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে চিত্রগ্রাহক হিসেবে সমীর কুশারীর ক্যারিয়ার শুরু। চলচ্চিত্র, তথ্যচিত্র ও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানেরও চিত্রগ্রাহকের কাজ করেছেন তিনি। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে চিকিৎসা নিচ্ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। সবশেষ দেশ টিভির ফটোগ্রাফি বিভাগে ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন সমীর কুশারী। তার মরদেহ আনা হলে শেষবারের মতো শ্রদ্ধা জানায় দেশ টিভি পরিবার। তিনি ক্যামেরা হাতে তুলে নিয়েছিলেন সৃজনশীল মানুষ হিসেবে, এবং আমার দেখা যতজন ক্যামেরার পিছনের মানুষকে আমি দেখেছি, তার মধ্যে উনি অন্যতম শ্রেষ্ঠ একজন ক্যামেরাম্যান। ভাইকে হারালাম, এর উপর ক্ষতি তো আর কেউ হয় না। আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন। এর আগে সমীর কুশারীর মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের পুরনো কর্মস্থল বিটিভিতে। পৈতৃক নিবাস পুরান ঢাকায় শ্রদ্ধা নিবেদন শেষে সমীর কুশারীর শেষকৃত্য সম্পন্ন হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলা ও নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত সনাতন সমাজ কল্যাণ সংঘের পূজা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পূজার উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, হিংসা ও নৃশংসতার বিরুদ্ধে লড়াই করলেই দুর্গাপূজার মাহাত্ম্য কাজে আসবে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। Celebration of fighting the right fight, fighting the fight against ignorance, against violence, and against oppression of any kind. When we do that, we will automatically create the Sonar Bangla that Bangabandhu dreamt of. যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠান সিকিউর করার দায়িত্ব আমাদের নিরাপত্তা বাহিনীর, কাজে আমাদের চোখ কান খোলা রয়েছে। আমরা মনে করি আমরা সজাগ রয়েছি, আমরা কাউকে এই ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না। এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আসেন মিশু চৌধুরী। আমরা যাচ্ছি তার কাছে। মিশু। তাহমিনা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। শুরুতে জানাবো টি-20 বিশ্বকাপের আপডেট। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন আবুধাবিতে। গতকাল ওমান থেকে আবুধাবিতে যাওয়ার কথা থাকলেও টিম টাইগার্সের যাত্রা একদিন পিছিয়ে দেওয়া হয়। আবুধাবিতে একদিন কোয়ারেন্টাইন করে পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে হবে টিম টাইগার্সকে। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে আবুধাবিতে অনুশীলনের সুযোগ পাচ্ছে না ক্যাপ্টেন মাহমুদুল্লাহর দল। আইপিএল মিশন শেষে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও দলের সাথে যোগ দিচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে দেখা যেতে পারে দুজনকে। 14 অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ শেষে আবারও ওমানে ফিরবে বাংলাদেশ দল। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে টিম টাইগার্সের। আইসিসি টি-20 বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সর্বোচ্চ প্রাইজ মানি $16 লাখ পাবে চ্যাম্পিয়ন দল। বাংলাদেশি মুদ্রায় টাকার অঙ্কটা 13 কোটি বেশি।
এছাড়া রানার আপ দল পাবে $8 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7 কোটি টাকা। সেমিফাইনালে উঠলেই দলগুলো পাবে $4 লাখ। এই অর্থের পুরস্কার বরাদ্দ থাকবে সেমিফাইনালের পরাজিত 2 দলের জন্য। এছাড়া সুপার 12-এ প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে $40,000 করে। অর্থ পাবে ভালো করতে না পারা দলগুলো। সুপার 12 থেকে বাদ পড়া দল $80,000 ও প্রথম পর্ব থেকে বাদ পড়া দল $40,000 করে পাবে। এবারে সাফ ফুটবলের আপডেট। সাফ চ্যাম্পিয়নশিপে লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ফাইনালে খেলার দৌড়ে এগিয়ে থাকতে নেপালের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। জয়ের লক্ষ্যে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামবে লাল সবুজরা। মালদ্বীপ থেকে আরো জানাচ্ছেন তামান্না তানজিনা। ইউরো নেশনস লিগের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং স্পেন। মিলানের সান সিরোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45টায়। 37 ম্যাচ অপরাজিত থাকা ইতালিকে আগের ম্যাচে হারালেও ফাইনালে নিজেদের মাঠে বাড়তি চাপেই থাকবেন বলে জানিয়েছেন স্পেনের কোচ লুইস এনরিক। অনুশীলনে টিনেজ সেন্সেশন মিডফিল্ডার গেভি ছাড়াও ফুরফুরে মেজাজে ছিলেন 21 ম্যাচে 12 গোল করা ফেরান তোরেস। 2017-তে দু দলের সবশেষ দেখায় জয় পেয়েছিল 2010-এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ওদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের হয়ে 100তম ম্যাচে খেলবেন অ্যান্তোনিও গ্রিজম্যান। অভিজ্ঞ করিম বেনজেমা এবং কিলিয়ান এমবাপ্পেও তৈরি স্প্যানিয়ার্ড শিবিরে আতঙ্ক ছড়াতে। তবে কোচ দিদিয়ের দেশাম জানিয়েছেন স্পেনের জমাট রক্ষণ ভাঙা চ্যালেঞ্জ ফরাসিদের জন্য। সাব ফুটবলের আপডেট। সাব চ্যাম্পিয়নশিপে লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ফাইনালে খেলার দৌড়ে এগিয়ে থাকতে নেপালের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। জয়ের লক্ষ্য ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামবে লাল সবুজরা। মালদ্বীপ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী তামান্না তানজিনা। সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার সুযোগ বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে শেষ পরীক্ষার নাম নেপাল। 13 অক্টোবর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে, তাই নতুন পরিকল্পনা আর ছক সাজানোয় মনোযোগী টিম ম্যানেজমেন্ট। সাফের এবারের আসর বর্তমানে কঠিন সমীকরণে দাঁড়িয়ে। সে হিসাব বাদ দিলে বেশ কয়েক বছর ধরে নেপালের বিপক্ষে বাংলাদেশের ভাগ্য সহায় হচ্ছে না। 2011, 2013 ও 2018 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের দ্রুত বাদ পড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ নেপাল। কিন্তু টিম ম্যানেজমেন্ট সহ দলের কেউই এবার সেই হিসাব কষছে না। যেহেতু আমাদের একটা ভালো চান্স ছিল, ইজিলি আমরা ফাইনাল যেতে পারতাম। যেহেতু মালদ্বীপ এখানে সেখানে ভালো লাস্ট 6 দিন রেস্টের পর তারা কিন্তু আমাদের সাথে ম্যাচ খেলছে, সেই ক্ষেত্রে তারা একটু অ্যাডভান্টেজ পেয়ে গেছে। আমি মনে করি যেহেতু আমাদের লাস্ট ম্যাচ 13 তারিখে, এই ম্যাচে যদি আমরা হাফ চান্স পাই, সেই চান্সে যেন আমরা গোল করতে পারি। I felt fresh today. We got two days of recovery. It did very good for my mind and my body, and I felt really fresh and good today. দলে নতুন কোচ যোগ দেওয়ার পর কেউ আর নিজে থেকে কিছু ভাবছেন না। কোচের পরিকল্পনা মাঠে কতটা বাস্তবায়ন করা যায় সেদিকেই মনোযোগ দিচ্ছেন ফুটবলাররা। সেটা এখনো ডিসাইড করে নাই কোচ কোন ফরমেশনে খেলাবে, কারণ সবাইকেই বিভিন্ন ধরনের পজিশনে অ্যাপ্লাই করতেছে। সে যদি এখানে ভালো করতে পারে, আমার মনে হয় হয়তো চেঞ্জ হইতে পারে, আর না হয় সেই পজিশনে খেলতে পারে। সেটা এখন কোচের উপর ডিসাইড। নেপালের বিপক্ষে ম্যাচের আগে আরো 2 দিন অনুশীলন করতে পারবে লাল সবুজরা। দলে ইনজুরি সমস্যা নেই, তবে 2 হলুদ কার্ডের জন্য নেপালের বিপক্ষে খেলতে পারবেন না ইয়াসিন আরাফাত। তামান্না তানজিনা, চ্যানেল আই, মালে, মালদ্বীপ। বিশ্বকাপ ফুটবলে লাতিন আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে আবারও মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত 3টায় কলম্বিয়ার মুখোমুখি হবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর ভোর 5:30টায় লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে 2বারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে 9টিতেই জয় পেয়েছে নেইমার, থিয়াগো সিলভারা। 27 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সেলেকাওরা। কার্ডের ঝামেলায় আগের ম্যাচ না খেললেও এ ম্যাচে মাঠে নামার কথা নেইমারের। তবে কাশ্মীরোকে আজও পাচ্ছে না ব্রাজিল।
আগের ম্যাচে প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করা আর্জেন্টিনা এই ম্যাচে ফিরতে চায় জয়ের ধারায়। তবে সুয়ারেজ কাভানিরা 3 পয়েন্ট পেতেই মাঠে নামবে, যদিও হালকা চোটে কাভানির খেলা নিয়ে কিছুটা সংশয় আছে। এই গ্রুপে 19 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। আগের ম্যাচে ফিনিশিংয়ের অভাবে ভোগা মেসি, ডি মারিয়াদের এই ম্যাচে গোল পাওয়ার বাড়তি চেষ্টা তো থাকবেই। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে তাহমিনার কাছে। মিশু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে খেলাধুলার সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। এবার চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বাংলাদেশের গণমাধ্যমকে অন্য অনেক দেশের চেয়ে স্বাধীন ও উন্নত বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, অপসাংবাদিকতা করতে গিয়ে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হয়েছে অনেক দেশে, এমনকি পত্রিকা বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু এই দেশের সংবাদ মাধ্যমকে কখনোই হয়রানি করা হয় না। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের জন্য গাড়ি প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়ার 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম এই গাড়িটি প্রদান করেন। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। কদিন আগেও বিবিসিকে $কয়েক মিলিয়ন ফাইন দিতে হয়েছে একটি ভুল সংবাদের জন্য। নিউজ অফ দ্য ওয়ার্ল্ড বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ছিল, 2011 সালে সেটি বন্ধ হয়ে যায় একটি ভুল অসত্য সংবাদ পরিবেশনের কারণে। আমাদের দেশের পরিস্থিতি কিন্তু ভিন্ন। তাই আমি এখানে যেভাবে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে, সেটি অনেক উন্নয়নশীল দেশে এই ধরনের স্বাধীনতা গণমাধ্যম ভোগ করে না। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি অশোক লিলেন ইফাদ অটোস বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। রাশিয়ার মধ্যাঞ্চলে 23 আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 16 জন নিহত, আহত 7। নিহতদের মধ্যে 2 জন পাইলট। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। ভ্যাসলিনের হিলিং পাওয়ার এটা। ফিট হয়ে গেল না? ক্ষুধা লেগেছে। এখন না মিটিং, চলো নরসু ক্ষুধার জ্বালা সুপে মেটাও। এখনো ভাইরাস আর ইনফেকশন ছড়াচ্ছে। টেস্ট, হসপিটাল, $1000 খরচ। $1000 খরচ বাঁচাতে সাহায্য করে মাত্র 10 টাকার লাইফ বয়। এর 100% প্রমাণিত ফর্মুলা বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। লাইফে নতুন মাত্রার এনার্জি আর ভাবস দিতে এলো গিয়ার। এবার লাইফ চলবে টপ গিয়ারে। গিয়ারে থাকো। বিকাশে তো খরচ কমছে। কৌকি হ্যাঁ, ওই যে ক্যাশ আউট 1000-এ 14 টাকা 90 পয়সা, মাসে 25,000 টাকা পড়ে। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। মেহেরপুরের মুজিবনগরে চেকপোস্ট ও স্থলবন্দর স্থাপন করা হচ্ছে। এর মধ্যে শুরু হয়েছে ওই প্রকল্প বাস্তবায়নের কাজ। এতে উচ্ছ্বসিত জেলাবাসী। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে চোখ মেলেছিল বাংলাদেশ। সেই ইতিহাসের স্মারক মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এখন হতে যাচ্ছে চেকপোস্ট ও স্থলবন্দর। ভারতের মুজিবনগর সীমান্তের ঐতিহাসিক স্মৃতি সম্বলিত রাস্তাটি গত 27 মার্চ দুদেশের প্রধানমন্ত্রী স্বাধীনতা সড়ক হিসাবে উদ্বোধন করেন। এই সড়কই হয়ে উঠবে চেকপোস্ট ও স্থলবন্দরের পথ। অবকাঠামো নির্মাণের জন্য শুরু হয়েছে ভূমি অধিগ্রহণের কাজ। অনেক বেকার যুবক এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। পর্যটকরা বলছেন এই উদ্যোগে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
এখানে মুজিবনগর স্থলবন্দর হয় তাহলে আমরা সহজে ভারতে যেতে পারবো। মুজিবনগরে স্থলবন্দর দেওয়ার সিদ্ধান্তে উচ্ছ্বসিত স্থানীয় রাজনীতিবিদরা। আগামী প্রজন্ম অত্যন্ত ইতিহাসগতভাবে ঋদ্ধ হবে এই বাঙালির কোন পথের স্বাধীনতা, সেই পথটি খুঁজে দেখার সৌভাগ্য অর্জন করবে। সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের বহুমুখী কাজ শুরু হয়েছে। এই ভূমি অধিগ্রহণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের যে প্রশাসনিক মন্ত্রণালয় আছে সেখানে আমরা প্রস্তাবনা প্রেরণ করেছি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে দুদেশের সম্মতিতে এখানে স্বাধীনতা সড়কটি চেকপোস্ট ও স্থলবন্দরে রূপ নিতে যাচ্ছে। কাস্টমস রিলেটেড যেগুলো প্রয়োজন হয় সেই অফিসগুলো এখানে কিন্তু আমাদের তৈরি করতে হবে। মেহেরপুরের মুজিবনগর থেকে ফিরে গোলাম মোস্তফা, চ্যানেল আই। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার মধ্যাঞ্চলে 23 আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 16 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো 7 জন। নিহতদের মধ্যে 2 জন পাইলট আর বাকি 14 জনই প্যারাশুট জাম্পার। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের একজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় রোববার প্যারাশুট জাম্পারদের একটি দল সহ মোট 23 জন আরোহী নিয়ে যাত্রা করে L410 মডেলের ফ্লাইটটি। সকাল 9টা 23 মিনিটে তাতারস্তানে পৌঁছানোর পর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলে 16 জন প্রাণ হারান। গত মাসে রাশিয়ার পূর্বাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। দক্ষিণ এশিয়ার নয়নাভিরাম দেশ মালদ্বীপ। ভারত মহাসাগরে 2500 ছোট বড় দ্বীপপুঞ্জ নিয়ে গড়ে উঠেছে দেশটি। বসবাসযোগ্য এক একটি দ্বীপে রয়েছে এক একটি শহর। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য জনসাধারণের যাতায়াতের সবচেয়ে বড় মাধ্যম সমুদ্রপথ। মালদ্বীপের রাজধানী মালে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তামান্না তানজিনা। চারদিকে নীলচে সবুজ রঙের সমুদ্র আর মাঝখানে ছোট্ট একটা শহর। কি নেই 1680 একরের এই শহরটিতে। মসজিদের শহরও বলা হয় মালেকে। ব্যক্তিগত মালিকানাধীন কোনো বাড়ি বা ফ্ল্যাট নেই, সব মালিকানা সরকারের। পিচ ঢালা পথ নয়, নেই কোনো হাইওয়ে। পুরো শহরে রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়েছে পেভার ব্লক, মোজাইক ইট। হয়তো প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্যই অন্য দ্বীপের সাথে সংযোগ সেতু নির্মাণ করা হয়নি মালদ্বীপে। এখানে যে ওয়াটার ট্যাক্সি গুলো দেখছেন, এরকম অসংখ্য ওয়াটার ট্যাক্সি মালদ্বীপের আশেপাশের দ্বীপগুলোর সাথে সংযোগ স্থাপন করে রেখেছে, যেগুলো মালিকানাধীন সরকারের। এবং এরকম অসংখ্য ওয়াটার ট্যাক্সি, স্পিড বোট আছে যেগুলো ব্যক্তিগত মালিকানাধীন, যেগুলোতে করে মানুষ অফিসে করে আরেক দ্বীপে গিয়ে। মালেকে যদি বাইকের শহর বলি তাহলেও ভুল হবে না। চাইলেও স্পিডে বাইক চালানোর সুযোগ নেই। হর্নের শব্দ নেই বললেই চলে। জরুরি সেবার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। ব্যক্তিগত যান খুব কম, প্রয়োজন না হলে কেউ ট্যাক্সি ব্যবহার করেন না। মালেতে স্কুল কলেজের পাশাপাশি 2-3টি বিশ্ববিদ্যালয় আছে। 1995 সালে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে মালদ্বীপ পেয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল। মালের 4টি হাসপাতালের মধ্যে এটি সবচেয়ে বড়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে 5 লাখ অধিবাসীর মধ্যে 1,43,000 মানুষ রাজধানীতেই থাকেন। মোট জনসংখ্যার মধ্যে 1 লাখ প্রবাসী বাংলাদেশি। মালদ্বীপে শুধুমাত্র চ্যানেল আই ছাড়া আর কোনো বাংলাদেশি টেলিভিশন দেখা যায় না। ভূতত্ত্ববিদদের মতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে সমুদ্রপৃষ্ঠের পানি বাড়তে থাকলে একসময় সাগরতলে হারিয়ে যেতে পারে মালদ্বীপ। তামান্না তানজিনা, চ্যানেল আই, মালে, মালদ্বীপ। এবারে রয়েছে অর্থনীতি সংবাদ। ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন করেছে প্রিমিয়ার ব্যাংক। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডক্টর HBM ইকবাল। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO M রিয়াজুল করিম। উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মোহাম্মদ আলী সহ সকল শাখা পরিচালক, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা।
এবার ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী বারের নবাগত আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে নবীন আইনজীবীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে তাদের বরণ করেন সিটি মেয়র। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন জেলা দায়রা জজ আদালতের PP অ্যাডভোকেট মুজাফফর হোসেন, আওয়ামী লীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও অন্যরা। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। সাতক্ষীরার কালীগঞ্জে পানি নিষ্কাশন খালে বাঁধ দেয়ায় 5টি গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে। চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও মৎস্যজীবীরা। ঘেরের আলে চাষ করা 170 হেক্টরের সবজি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের 5টি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ সিএন্ডবির খাল। সরকারি এই খাল এলাকার প্রভাবশালীরা মাছ চাষের জন্য বাঁধ পাটা দিয়ে দখল করে নিয়েছে। গত সেপ্টেম্বর মাসের ৩য় সপ্তাহে ২-৩ দিনের প্রবল বর্ষণে এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই জলাবদ্ধতা এখন স্থায়ী রূপ নিয়েছে। এই খালে অনেকগুলো বেড়িবাঁধ দেয়া আছে, যার সে দখল করে নিয়ে আমাদের কৃষি জমির ধান, তরমুজ, সবজি, বিভিন্ন রকমের সবজি সবগুলো মারিয়ে গেছে। আমাদের প্রায় 300 একর ধানের জমি এবং সবজির জমি নষ্ট হয়ে গেছে, 500 একর ঘের, মাছের ঘের, এটা প্লাবিত হয়ে গেছে। এর থেকে আমাদের আর কোনো ইনকাম আসার সুযোগ নেই। গত 10 সেপ্টেম্বর এখানে সবুজের সমারোহ থাকলেও 21শে সেপ্টেম্বর এসে দেখা যায় সবজি ক্ষেতগুলো পানির নিচে। যারা ফসল উৎপাদন কারিগর তাদের জন্য অতি দ্রুত পানি নেমে যায়, তাদের ফসলটা রক্ষা পায়। এই ব্যবস্থা আপনারা খুব অনিত বিলম্বে এই কাজটি হাতে নেবেন। বিষয়টি অবগত হয়েছেন জেলা প্রশাসক। সেই বাঁধ বা সেই ব্যারিয়ার অপসারণ করার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয়ে এই কাজটা যেন দ্রুত করা হয়, এই বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। আশা করছি খুব দ্রুতই এই জলাবদ্ধতার দূর হবে। দ্রুত সিএন্ডবি খালের বাঁধ কেটে পানি নিষ্কাশন ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকার হাজারো মানুষের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। দেশের উত্তরের জনপদ কুড়িগ্রামের নদী অববাহিকা জুড়ে কাশবনে শরতের শুভ্রতার সৌন্দর্য উপভোগে নদীর চরে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। এই কাশবন চরাঞ্চলের অনেক মানুষের জীবিকার উৎসও হয়ে দাঁড়িয়েছে। শ্যামল ভৌমিকের রিপোর্ট। শরৎ মানেই চকচকে নীল আকাশ, সাদা মেঘের ভেসে বেড়ানো আর স্নিগ্ধ বাতাসে দোল খায় নদী পাড়ের কাশফুলেরা। প্রকৃতির অপার এ সৌন্দর্য ধরা দিয়েছে কুড়িগ্রামের চরাঞ্চলে। ক্ষণিকের জন্য হলেও নগরের কোলাহল ছেড়ে নদী, বালুচর, সাদা মেঘ, কাশফুলের এ মিতালি উপভোগ্য হয়ে ওঠে দর্শনার্থীদের কাছে। শরৎকালের যেটা একদম দৃশ্য ফুটিয়ে উঠেছে এই কাশবনে। এই দৃশ্য কিন্তু মানুষের মনের একটা পরিবর্তন নিয়ে আসে। আমরা সবাই ছাত্ররা এখানে এটি দেখতে এসেছি। এই কাশবনগুলো আমি দেখার জন্য আসছি পরিবার সহ। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাশখড়ের অর্থনৈতিক চাহিদাও রয়েছে। কোনো খরচা নাই, পাতি নাই, কোনো পানি দেই না, সার দেই না। এর মধ্যে উজি হয়ে আসে 40-45 হাজার টাকা আমার বাল বাচ্চা মানে ফ্যামিলিকে একটা বাঁচে। অর্থনৈতিক গুরুত্ব ছাড়াও এর ঔষধি গুণও রয়েছে। এটি গোখাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। এর রয়েছে ঔষধি গুণ, পিত্তথলির পাথরের ব্যথা নিরাময়ে এবং শরীরের কোনো জায়গায় ফোড়া হলে কাশের মূল পিষিয়ে সেখানে লাগানো হয়। ঋতু পরিক্রমায় শরতের বিশেষ বৈশিষ্ট্য কাশফুল। কাঁচা কাশের খড় গরুর খাবার, পাকা কাশখড়ে তৈরি হচ্ছে ঘরের ছাউনি।
শরতের এই সময়ে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদী উপত্যকায় যে চরাঞ্চল সমূহ আছে, এসব চরাঞ্চলে এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়। এখানকার সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমীদের জন্য মন কাড়ে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজশাহীতে নাবিল গ্রুপের ফিড মিল ও নাবা পোল্ট্রি ফার্ম যাত্রা শুরু করেছে। উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মনিরুল মাওলা এবং নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল, নাবিল ফিড মিলের চেয়ারপারসন ইশরাত জাহান, নাবিল গ্রুপের সিওও অনুপ কুমার সাহা, ইসলামী ব্যাংকের এএমডি কাইসার আলী এবং 2 প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সংবাদের এ পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদত বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। দেশের 17% মানুষ মানসিক অসুস্থতায় ভুগছেন। করোনাকালে দীর্ঘ সময় ঘরবন্দি থাকায় বেড়েছে মানসিক চাপ। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রেস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছে। এটাই সঠিক সময় নিজেদের বাড়িতে ওঠার। কাপড়ের ময়লা দুর্গন্ধ বাড়ছে, রোজগার না। লেখাপড়া শিখেছো বলে কি স্বামীকে শেখাবে? জামা কাপড় আর চিন্তা ভাবনা দুইটা থেকেই পুরনো ময়লা দূর করতে হবে। শেখাবো নিজের কোচিং ক্লাসে, দুজনে রোজগার করব, নিজেদের বাড়িতে উঠবো। ফিল টু ইন ওয়ান। এখনো ভাইরাস আর ইনফেকশন ছড়াচ্ছে। টেস্ট, হসপিটাল, 1000 টাকার খরচ। 1000 টাকার খরচ বাঁচাতে সাহায্য করে মাত্র 10 টাকার লাইফবয়। এর 100% প্রমাণিত ফর্মুলা বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। পিন নম্বর দিয়ে দিলেন ওস্তাদ, টাকা তো সব লে যাবো গা। আর উপায়? উপায় আছে, উপায় আছে। উপায় এতই নিরাপদ, পিন বেহাত হয়ে গেল টাকা হারাবে না। এখন নিশ্চিন্তে টাকা লেনদেন করার উপায় আছে। লাইনে না দাঁড়িয়ে রকেট অ্যাকাউন্ট থেকে বিল পরিশোধ করুন খুব সহজেই। বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল পরিশোধ করুন ঝামেলা ছাড়াই। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। ওস্তাদ, বিকাশে তো খরচ কমছে। কি? হ্যাঁ, ওই যে ক্যাশ আউট 1000-এ 14 টাকা 90 পয়সা, মাসে 25,000 টাকা পর্যন্ত। আর সেন্ড মানি 5টা নম্বরে ফ্রি। কমলো খরচ বিকাশে, বিকাশেই ভরসা। ছোট থেকে বড় হয়েছি ক্রিকেটের সাথে, আর সেই জন্যই কম বেশি ক্রিকেটটাই একটু ভালো বুঝি। কিন্তু সিমেন্টের ব্যাপারে তো আমি কিছুই বুঝি না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এ ব্যাপারে আস্থা রাখবো আপনাদের উপরে। গত 30 বছর ধরে বাংলাদেশের আস্থায় আছে একটি সিমেন্ট। এক্সকিউজ মি, 7 রিং সিমেন্ট। এক্স্যাক্টলি। কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে আন্তর্জাতিক মানের কাঁচামাল আর সর্বাধুনিক জার্মান প্রযুক্তিতে 7 রিং সিমেন্ট প্রস্তুত হয় ঢাকা, খুলনা ও চট্টগ্রামে। তাহলে দেশের বিশ্বাসে আমিও। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। দেশের 17% মানুষ কোনো না কোনো কারণে মানসিক অসুস্থতায় ভুগছেন। করোনাকালে দীর্ঘ সময় ঘরবন্দি থাকায় মানসিক চাপ বেড়েছে বলে জানিয়েছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মানসিক স্বাস্থ্যের উন্নয়নে স্কুল ও কলেজ পর্যায়ে কাউন্সেলিং বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বৈশ্বিক উষ্ণতা এবং কার্বন নিঃসরণ কমাতে পরিকল্পিত নগরায়নে সবুজায়ন ও ছাদ বাগান বা ছাদ কৃষির উপর গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে কার্বন নিঃসরণ প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনার করেছেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দৌভাষ। প্রবন্ধ উপস্থাপন করেন সিডিএ প্রধান পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান এবং চুয়েটের অধ্যক্ষ জে এম সাদিকুল ইসলাম। বক্তৃতা করেন সিডিএ বোর্ড মেম্বার স্থপতি আশিক ইমরান, পিডব্লিউটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী সহ অন্যরা।
সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিমউদ্দিন মালিথার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে ওয়ারসিয়া কবরস্থানে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর শাহজাদপুর মহিলা কলেজে প্রফেসর নাসিমউদ্দিন মালিথার স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুর রফিকের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বাদ আসর কবরস্থান ঈদগাহ মাঠে পরিবারের পক্ষ থেকে মরহুমের শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিরাজগঞ্জ ৬ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক MP চয়ন ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আকরাম হোসেন। সংবাদে এর সঙ্গে আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলায় রিফাত অটোস বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে ইউএফা নেশনস লিগের তৃতীয় ইটালি জয়ে ফিরল রবার্তো মানচিনির শিষ্যরা।